শুরুতেই দেখে নিব আজকের সংবাদ শিরোনাম। মাদ্রাসা মসজিদের জায়গা কেড়ে নিচ্ছে কেন্দ্র, ধর্ণা মঞ্চে কাটতে চেয়েছিলাম রাজ্য সরকার, সেটাও দিল না, প্রতিক্রিয়া নওশাদের। বিজেপির সঙ্গে বাড়ছে দূরত্ব, বঙ্গে মোদির সভায় ডাক পেলেন না দিলীপ। আচমকাই অসুস্থ জনপ্রিয় বিজেপি বিধায়ক, ভর্তি হাসপাতালে। ভোটার লিস্টে কারচুপি, 4 অফিসারকে সাসপেন্ড করল রাজ্য। অভিষেককে বাংলার সবচেয়ে বড় ডাকাত বলে অভিহিত করে শুভেন্দুর মন্তব্য, একবার জেলে ঢুকলে 2 বছর বেরোনোর কোনো সিন নেই। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহার সহ একাধিক দাবিতে আইএসএফ এর কর্মসূচি ঘিরে ধর্মতলায় তুলকালাম হয় বুধবার। ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ 95 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ধৃতদের ব্যাংকশাল কোর্টে তোলা হয়। বৃহস্পতিবার সেখানে নওশাদ সিদ্দিকী সহ জামিন পেলেন 95 জন আইএসএফ নেতাকর্মী। আইএসএফ বিধায়ক সহ 95 জনের জামিনের আবেদন জানান নওশাদের আইনজীবী। পাল্টা জামিনের বিরোধিতায় জেল হেফাজতের আবেদন জানান সরকারি আইনজীবী। ন্যায্য দাবিতে আন্দোলন, জামিন চেয়ে সওয়াল নওশাদের আইনজীবী। দুপক্ষের সওয়াল জবাব শেষে জামিনের আবেদন মঞ্জুর। হেয়ার স্ট্রিট থানায় নওশাদ সহ 84 জনের বিরুদ্ধে মামলা হয়। আইএসএফ এর 11 জনের বিরুদ্ধে মামলা হয় বউবাজার থানায়। একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে পুলিশ। সবকটি মামলাতেই নওশাদ সহ 95 জনের জামিন। 10 নভেম্বর ব্যাংকশাল কোর্টে মামলার পরবর্তী শুনানি। ধৃতদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা, পুলিশকে মারধর, সরকারি সম্পত্তি নষ্ট সহ বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছিল। জামিনে ছাড়া পেয়ে নওশাদ সিদ্দিকী বলেন, আমাদের আন্দোলন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। তৃণমূল সরকার তাদের পুলিশ দিয়ে আমাদের আন্দোলনকে ভুলুণ্ঠিত করার চেষ্টা করছে। কোর্ট যা জিজ্ঞেস করেছে কিছু জবাব দিতে পারেনি। আমাদের নিরস্ত্র অবস্থায় গ্রেপ্তার করেছে। আমার মাদ্রাসা মসজিদের জায়গা কেড়ে নেওয়া হচ্ছে। আমরা সত্যিকারের এসসি শ্রেণীর, অথচ সেই সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। আমরা আতঙ্কিত যে আমাদের এসআইআর এর নামে ভোটার তালিকা থেকে বাদও দিতে পারে। ধর্ণার মঞ্চে বসে কাঁদতে চাই। এই রাজ্য সরকার সেটাও করতে দেবে না। এর জবাব বাংলার মানুষ দেবে। এর প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, যেখানে আন্দোলন করার কথা ছিল নিশ্চয়ই সেভাবে করেনি। রাস্তাঘাট আটকে যানজট করলে সাধারণ মানুষের তো অসুবিধা হবে, তাই পুলিশকে সেই মতো ব্যবস্থা নিতে হয়েছে। ধৃতদের আইনজীবী ফিরদৌস শামীম বলেন, অগণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক আন্দোলনকে থামাতে চেয়েছিল। নিঃশর্ত জামিন দিয়েছে আদালত। আদালতের রায় থেকেই স্পষ্ট গ্রেপ্তারির প্রয়োজন ছিল না। আসছি পরবর্তী সংবাদে। কলকাতায় 3 মেট্রো রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর দমদমেও সভা করার কথা রয়েছে তার, কিন্তু এবারেও বঙ্গে মোদীর সভায় ডাক পেলেন না বিজেপি নেতা দিলীপ ঘোষ। আমন্ত্রণ পাননি বলে সাফ জানিয়েছেন তিনি। মোদীর সভাকে ঘিরে চলছে জোর কদমে প্রস্তুতি। এই সভায় দিলীপ থাকবেন কিনা তা নিয়ে প্রথম থেকেই জল্পনা শোনা যাচ্ছিল। বৃহস্পতিবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে এ নিয়ে মুখ খুলেছেন খোদ দিলীপই। অভিমানের সুরে তিনি বলেন, আগামীকাল যাব কিনা ঠিক করিনি, আমাকে আমন্ত্রণ করা হয়নি, তাই অন্য কাজে চলে যেতে পারি। দলের কর্মসূচি দল ঠিক করবে, আর আমি কোথায় যাব সেটা আমি ঠিক করব। তবে দলের নির্দেশ যে কাজ চালিয়ে যাবেন এদিন তা ফের জানিয়েছেন দিলীপ। একটা সময়ে বঙ্গ বিজেপির দাপুটে নেতা ছিলেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন তিনি, কিন্তু বর্তমানে দলে কার্যত কোণঠাসা দিলীপ। তবে অমিত শাহ তাকে সাংগঠনিক কাজে সক্রিয় করার কথা বলেছিলেন, কিন্তু তারপরেও কোনো পরিস্থিতির পরিবর্তন হয়নি। এ নিয়ে দিলীপ বলেন, এটা তো পুরোপুরি পার্টির হাতে, যে যেরকম বলবে সেরকম করব, আমার কিছু করার নেই। দলে নিজের অবস্থান বোঝাতে গিয়ে আক্ষেপের সুরে তার মন্তব্য, আমি রিজার্ভ ফোর্সের মতো থাকি, অর্ডার এলে কাজে নামি। উল্লেখ্য, গত মাসে দুর্গাপুরে মোদীর সভাতেও আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ। সেদিনই যদিও তাকে দিল্লিতে ডেকে পাঠিয়েছিল শীর্ষ নেতৃত্ব, তবে এবারও দমদমের সভায় ডাক পেলেন না দিলীপ। ফলে দলের সঙ্গে দিলীপের দূরত্ব ক্রমশ বাড়ছে, সেটাই আরো একবার কার্যত স্পষ্ট হলো। আসছি পরবর্তী সংবাদে। আচমকাই অসুস্থ হয়ে পড়লেন বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল। তড়িঘড়ি করে বুধবার মাঝরাতে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। আপাতত সেখানে চিকিৎসা চলছে তার। সূত্রে খবর, শ্বাসকষ্টের সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে বিজেপি নেত্রীকে। জানা গিয়েছে, বুধবার আসানসোলে একাধিক কর্মসূচি ছিল অগ্নিমিত্রা পালের, কিন্তু আচমকাই অসুস্থ বোধ করতে থাকেন তিনি। শুরু হয় শ্বাসকষ্ট। এরপর সন্ধেবেলাতেই কলকাতায় ফেরেন তিনি, কিন্তু এক পর্যায়ে অসুস্থতা বাড়তে থাকায় পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয়।
হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। দলে বরাবরই বেশ সক্রিয় থাকেন অগ্নিমিত্রা পাল। নিজের বিধানসভা এলাকা আসানসোল দক্ষিণে নিয়মিত চান তিনি। সম্প্রতি দলের একাধিক কর্মসূচিতে দেখা গিয়েছে তাকে। কিছুদিন আগে আরজি করে নির্যাতিতার মা বাবার ডাকা নবান্ন অভিযানেও দেখা গিয়েছিল অগ্নিমিত্রাকে। এদিকে কলকাতায় 3 নতুন মেট্রো রুটের উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দমদমে সভা করার কথাও রয়েছে তার। এই পরিস্থিতিতে মোদীর অনুষ্ঠানে অগ্নিমিত্রা উপস্থিত থাকতে পারবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। আসছি পরবর্তী সংবাদে। কোথাও ভুরি ভুরি মৃত ভোটার, কোথাও আবার তালিকায় নাম থাকা ভোটারের অস্তিত্ব নেই। ভোটার লিস্টে কারচুপি নিয়ে শোরগোল পড়েছে রাজ্যে। টানাপোড়েনের সূত্রপাত 5ই আগস্ট মুখ্য নির্বাচনী আধিকারিকের রিপোর্টের ভিত্তিতে ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে 2 জন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও, 2 জন অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরও কে সাসপেন্ড করতে মুখ্য সচিবকে চিঠি দেয় নির্বাচন কমিশন। এবার সেই 4 অফিসারকে সাসপেন্ড করলো রাজ্য। 2 WBCS অফিসার সহ 4 জনকে সাসপেন্ড করলো রাজ্য। জাতীয় নির্বাচন কমিশনকে পদক্ষেপের কথা জানালো রাজ্য সূত্রের খবর। যদিও এই 4 জনকে সাসপেন্ড করতে এবং তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ দেয় কমিশন, তবে সাসপেন্ড হলেও 4 অফিসারের বিরুদ্ধে এফআইআর হলো না। সাসপেন্ড বারুইপুর পূর্বে ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, সাসপেন্ড বারুইপুর পূর্বে এইআরও তথাগত মণ্ডল, সাসপেন্ড ময়নার ইআরও বিপ্লব সরকার ও এইআরও সুদীপ্ত দাস। সূত্রের খবর, শুধুমাত্র ময়নার ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটরকে সাসপেনশনের পাশাপাশি তার বিরুদ্ধে এফআইআরও করা হয়েছে। সূত্রের দাবি, রাজ্য সরকারের তরফে নির্বাচন কমিশনকে চিঠিতে এমনটাই জানানো হয়েছে। মুখ্য সচিবকে পাঠানো নির্বাচন কমিশনের পাঠানো চিঠিতে বলা হয়, এই 4 জন সরকারি অফিসার ভোটার তালিকায় ভুলভাবে নাম তুলেছেন। তারা শুধুমাত্র ইআরও কিংবা এইআরও হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়নি, অন্যের হাতে লগইন সংক্রান্ত তথ্য তুলে দিয়ে ডেটা সুরক্ষা নীতিও লঙ্ঘন করেছেন। যদিও এই ইস্যুতে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এর আগে বলেছিলেন, 2 জন WBCS অফিসার ওরা সাসপেন্ড করে দিল, নির্বাচন ঘোষণাই হয়নি। কি সাহস! এখন থেকে কি ভেবেছেন এই এনআরসির নাম করে ব্যাকডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। তবে এরপর কড়া চিঠি দিয়ে নবান্নর উপর পাল্টা চাপ তৈরি করে নির্বাচন কমিশন। অবশেষে বৃহস্পতিবার 4 অফিসারকে সাসপেন্ড করে ব্যবস্থা নিল রাজ্য সরকার। বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে ওয়াকিবহাল মহলের প্রশ্ন, এই আবহে নবান্ন এবং নির্বাচন কমিশনের এই বেঞ্জি সংঘাতের জল এবার কোন দিকে গড়াবে? আসছি পরবর্তী সংবাদে। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জিকে পশ্চিমবাংলার সবচেয়ে বড় ডাকাত বলে অভিহিত করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আরো বলেছেন, নতুন বিল আইনে পরিণত হওয়ার পর একবার জেলে ঢুকলে 2 বছর বেরোনোর কোনো সিন নেই। আসলে সারদা দুর্নীতি মামলায় শুভেন্দু অধিকারীর টাকা নেওয়ার প্রসঙ্গ উত্থাপন করে অভিষেক ব্যানার্জি বলেছিলেন, ক্যামেরার টাকা নিতে দেখা গেছে, হাইকোর্ট প্রোটেকশন দিয়ে রেখেছে। কার কথায়? উত্তর কলকাতার লেবুতলা পার্কে আয়োজিত আগামী 22শে আগস্ট দমদমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার সমর্থনে পথসভা যোগ দিতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক ব্যানার্জির ওই মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, উনি পশ্চিম বাংলার সবচেয়ে বড় ডাকাত, সেটা উনি জানেন এবং ওনার পরিবারের অনেকেরই সম্পত্তি ইডি ইতিমধ্যে সিজ করেছে। মোট 8 কোটি 15 লক্ষ টাকার সম্পত্তি অনেকের অ্যাকাউন্ট সিজ করেছে। লিপস এন্ড বাউন্সে ওনার পরিবারে একাধিক সদস্য যুক্ত অমিত ব্যানার্জি, লতা ব্যানার্জি, রুচিরা ব্যানার্জি, অভিষেকের স্ত্রী অনেকেই লিপস এন্ড বাউন্সের ডিরেক্টর। যে লিপস এন্ড বাউন্সের মাধ্যমে কালীঘাটের কাকু থেকে শুরু করে কত টাকা লেনদেন হয়েছে তা চার্জশিটে অনেকবার উল্লেখ হয়েছে। তিনি বলেন, স্বাভাবিকভাবে উনি নিজের এবং পরিবারের কথা ভেবে আতঙ্কিত। 2011 সালের পর যাদের এনে বসালাম তাদের কি হবে, এসব ভেবে উনি আতঙ্কিত। শুভেন্দু অধিকারী আরো বলেন, জেলে যাওয়ার ভয় পাচ্ছেন। পার্থ বালু 30 দিনের বেশি থেকেছে। এদের বিরুদ্ধে PMLA যে সেকশন গুলো আছে, ঢুকলে 2 বছর বেরোনোর কোনো সিন নেই। এই আতঙ্ক থেকে এসব করছে। ভবিষ্যৎ অন্ধকার। ভাবছে পিসি চলে গেলে আমি বসবো, কিন্তু এই বিল পাশ হয়ে গেলে তো পিসিরও কিছু হবে না, আমারও কিছু হবে না। প্রসঙ্গত, বুধবার লোকসভায় 130তম সংবিধান সংশোধনী বিল পেশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছে সেই বিল।
বিলটি আইনে পরিণত হলে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা ফৌজদারি মামলায় কারাগারে যাওয়া মন্ত্রীরা তাদের পদে থাকতে পারবেন না। প্রস্তাবিত আইনের বিধান অনুসারে যদি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রীকে ফৌজদারি মামলায় 30 দিনের জন্য গ্রেপ্তার বা আটক রাখা হয়, যার ফলে 5 বছর বা তার বেশি কারাদণ্ড হতে পারে, তাহলে তাকে পদ থেকে অপসারণ করা হবে। এই বিলে তীব্র বিরোধিতা করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাশাপাশি সাংবাদিক বৈঠক করে এই বিলে তীব্র বিরোধিতা করেন অভিষেক ব্যানার্জি।